শায়েখ আব্দুর রাজ্জাক, ওনাকে তো উনি তো আমাকে চেনার কথা না, ওনাকে আমি অনেক দিন থেকেই ছোটোবেলা থেকে দেখতাম। এবং উনি যে কতটা সফল সেটার নিদর্শন হচ্ছে আব্দুল্লাহ। একজন বাবা আসলে কতটা ভালোভাবে সন্তানকে মানুষ করছে সেইটার নিদর্শন কিন্তু সন্তানের ক্যারেক্টার, সন্তানের বড় হওয়া দেখলে আমরা বুঝতে পারি। তা শায়েখ আব্দুর রাজ্জাক উনি নিজের আলোয় যতটা উদ্ভাসিত, আজ থেকে 30-50 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, আমার ধারণা ওনার পরিচয় আলাদাভাবে তো আছেই, কিন্তু ওনার সন্তানের জন্য ওনার পরিচয় আরও বেশি অনেক বাড়বে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি ইনশাআল্লাহ। যে জিনিসটা বলতেছিলাম, আমি যত জায়গায় যাই কখনো কিন্তু এরকম পাই না যে সাধারণত বাবা অসাধারণ হয়েছে, সন্তান অসাধারণ। তার মানে হচ্ছে যে বাবা নিজে যেটা অন্যকে বলছেন সন্তানের ক্ষেত্রে সেইটাই উনি অ্যাপ্লাই করেছেন। শুনতে হবে কিন্তু, আমি ধরব। এবং আমরা অনেকে জানি কিন্তু অ্যাপ্লাই করি না, এই কারণে অসাধারণ হইতে পারি না। জানি কিন্তু অ্যাপ্লাই করি না। উনি যেটা জানেন উনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন এবং এই জন্য উনি অ্যাপ্লাই করেন। অনেকেই বলে যে ওনাকে দেখলেই অনেকে একটা ভয়ের তটস্থ ভাব হয়ে যায়, না জানি কী করে। আমি সত্যিটাই বলি, কিন্তু ওনার যে আন্তরিকতা, আমি তো আজকে ফার্স্ট দেখলাম। আমার শ্রদ্ধেয় নানা ছিল এরকম আন্তরিক, তা উনি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তো ওনার সাথে চেহারার মিল আছে আলহামদুলিল্লাহ। তা আমি যখন একটা জিনিস লক্ষ্য করলাম যে ওনার ছেলে যখন বক্তব্য দেয়, এরকম কয়েকটা স্পিচ আমি শুনছি, কতটা মনোযোগের সাথে ওনার স্পিচগুলো শুনে। আবদুল্লাহর স্পিচ, শায়েখ আব্দুর রাজ্জাক উনি কতটা মনোযোগ দিয়ে শুনে। যে কোনো সন্তানের কথা যদি আব্বা আম্মা এরকম মনোযোগ দিয়ে শুনে, আশা করা যায় সেই সন্তান অসাধারণ হবে। এখানে আমরা যারা মা বাবা আছি, যে জায়গায় আমি বলছিলাম সন্তানের যে ব্রেক নষ্ট হয়ে গেছে, শুনতেছি ধরবো কিন্তু, এই ব্রেক নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মা বাবা তার সন্তানের কথা মন দিয়ে শুনে না। এখানে যারা মা বাবা আছেন আপনারা নিজেরা একটু বুকে হাত দিলে বুঝতে পারবেন যে সন্তানের কথা মনোযোগের সাথে শুনেন কয়জন? শুনে না। এবং বিজ্ঞানীরা এখন দেখছে প্রত্যেক দিন যদি সন্তানের কথা 15 মিনিট করে মনোযোগ দিয়ে শোনা যায়, 15 মিনিট, তাহলে সেই সন্তানের যে ব্রেইনের ডেভেলপমেন্ট সেটা ভালো হয়। ব্রেইনের যে ব্রেক সেটা সবসময় একদম অটোমেটেড ওয়েতে কাজ করে। এখন অনেকে বলবে যে না, আমার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিকই আছে। আপনার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিক আছে না নষ্ট হয়েছে, এটা বোঝার জন্য সহজ কিছু বুদ্ধি আছে। 1 নম্বর বুদ্ধি হচ্ছে, আপনার সন্তান যেই কাজটা করা উচিত না সেইটা খালি করতেই থাকে। কীরকম? যেমন ধরা যাক একটা জেদ উঠছে যে আমাকে এটা দাও, আপনি বলছেন না এটা দেওয়া যাবে না, ও বলছে না দিতেই হবে, বারবার সেই রকম করতেছে। তাহলে বুঝতে হবে এ কথা যে আপনার সন্তানের ব্রেইনের যে ব্রেক, সেই ব্রেক ফেল হয়ে গেছে। এবং এই ব্রেক ফেল হওয়ার প্রথম যে কারণ সেটা কি? সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনেন নাই। শাহজালাল রহমাতুল্লাহ এবং তার চতুর্দিকে যে শাগরেদ 360 জন ছিল, প্রত্যেকে সাদা পোশাক পরেছিল, সাদা পোশাক। তো ইবনে বতুতা বলল যে আমি সারা পৃথিবী ঘুরছি, বহু জায়গায় গিয়েছি, এইরকম অদ্ভুত একজন বসে আছে, তার চতুর্দিকে 360 জন এবং প্রত্যেকেই সাদা কাপড় পরে আছে, এটার কারণটা কি? শাহজালাল রহমাতুল্লাহ বলল যে সাদা পোশাক পরা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এটা। তা উনি বললেন যে এটার সুন্নতের পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আপনি কি একটু বলতে পারেন যে এটার লাভটা কি? তখন উনি চোখ বন্ধ করলো, কিছুক্ষণ পরে চোখ খুলল, বলল যে সাদা পোশাক যদি কেউ সব সময় পরে তাহলে তার রোগে আক্রান্ত হওয়ার যে পার্সেন্টেজ সেটা কমবে। কেউ যদি সবসময় সাদা পোশাক পরিধান করে তাহলে তার রোগের প্রতি প্রতিরোধ যে ক্ষমতা সেটা বাড়বে। তখন ইবনে বতুতা বললেন যে আমি সারা পৃথিবীতে বহু হাসপাতালের মধ্যে গিয়েছি, সেই হসপিটালে যে ডক্টর দেখেছি, ডক্টরদের প্রত্যেকের গায়ের যে পোশাকটা সেটা সাদা। সেখানে যে নার্স থাকে, সেবিকা, তাদের যে পরনের যে পোশাক সেটা সাদা। মেডিকেলের মধ্যে, হাসপাতালের মধ্যে যে বেড থাকে সেই বেডের যে শীটটা সেটা সাদা। তখন উনি বলল যে সারা পৃথিবী আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত সেটার যে শ্রেষ্ঠত্ব সেটা বুঝে হোক না বুঝে হোক অটোমেটেড স্বীকার করে নিয়েছে। একটা ছোট কাজ করতে হবে। আমাদের 2টা হাত আছে না? আমি কিন্তু ধরি, কিন্তু প্রত্যেককে আমি ধরবো, হ্যাঁ, মানে যারা পিছনে আছেন। আমাদের 2টা হাতের 2টা আলাদা কাজ আছে।
আমরা যখন কোনো কিছু পড়ব, পড়ার সময় আমরা বাম হাত যেটা রয়েছে, বাম হাত পড়ার সময় এই বাম হাতটা মুষ্টি করে ধরে রাখবো যে কোনো জিনিস পড়ার সময়। এমনকি আমরা যখন কোনো বক্তব্য শুনবো তখন হচ্ছে বাম হাতটা এরকম করে মুষ্টি করে ধরে রাখবো। লাভটা কি এখনই আমি বলতেছি। বাম হাত যখন আমরা মুষ্টি করে ধরে রাখি তখন আমাদের ব্রেইনের যে ডান পাশটা আছে না, এটা অ্যাক্টিভ হয় এবং একটা জিনিস শুনলে পরে ওইটা মনে রাখার যে বক্স, সেই বক্সে সেটা ভালোভাবে হচ্ছে রিজার্ভ হয়। আমি যতক্ষণ হচ্ছে যে বলবো ইনশাআল্লাহ প্রত্যেকে এই ছোট্ট কাজটা করতে হবে। প্রত্যেকে একটু প্লিজ বাম হাতটা এরকম করে ধরি তো মুষ্টি করে। আচ্ছা, ধরে রাখবো। আমি আলোচনার মাঝখানে মাঝখানে একটু করে হচ্ছে আবার ধরবো, যখন তখন হচ্ছে রিভিশন করব। রিভিশন দেওয়ার সময় বাম হাতটা খুলে ডান হাতটা মুষ্টি করে ধরবো। তার মানে একটা স্টুডেন্ট যখন কোনো কিছু পড়বে, নতুন একটা চ্যাপ্টার শুরু করলো, তখন কোন হাতটা মুষ্টি করে ধরবে? কোন হাত? বাম। ভেরি ফাইন। যখন একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল তারপরে রিভিশন দেবে, রিভিশন দেওয়ার সময় কোন হাত? ডান। আমি ধরবো কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা বুদ্ধি শিখাই দেই। আমাদের ডানের ইংলিশ কি রাইট না লেফট? রাইট। ভেরি ফাইন। তাহলে রিভিশনের প্রথম বর্ণটা কি? আর। রাইট এবং লেফটের মধ্যে কোনটার প্রথম বর্ণ আর? রাইট। তার মানে রিভিশন দেওয়ার সময় কোন হাতটা ধরবো? কোন হাত? রাইট। আচ্ছা, আরেকটা ছোট্ট কাজ করবো। সেটা কি? ছোট্ট বাচ্চারা তো লেখালেখি করে, পড়ার চাইতে লেখার দাম বেশি, পড়ার চাইতে লেখার দামটা বেশি। কি কারণে? আমরা যখন কোনো কিছু লিখি তখন ব্রেইনের একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এটা অন হয়ে যায়। কি নাম? রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হয়ে যায়। এটা হইলে হয় কি, পড়াটা সহজেই শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে রিজার্ভ হয়। আমি আবার ধরবো কিন্তু। আচ্ছা, আমরা যখন রিভিশন দিব কোন হাতটা মুষ্টি করে ধরবো? রিভিশন। ও ভেরি নাইস। কোন হাত? রাইট। যখন আমরা কোনো নতুন পড়া পড়বো তখন কোন হাত? হ্যাঁ, বাম হাত। ভেরি ফাইন। আচ্ছা, এবার একটা জিনিস বলি। আমরা যখন কোনো কিছু লিখবো, লেখার সময় আর দিয়েই নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটা অন হয়ে যায়। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কি হয়ে যায়? অন হয়ে যায়। লেখার সময় এখন থেকে প্রত্যেক স্টুডেন্টকে বলবো, অনেকেই বলে যে আমি লিখি, খেয়াল থাকে না। লেখার সময় একটা বিশেষ কালার আছে, যেই রং দিয়ে যদি কেউ লেখে তাহলে তার পড়াটা সহজেই রিজার্ভ হবে। সেই রং হচ্ছে নীল রং। কোন রং? কোন রং? যে কোনো শিক্ষার্থী যা কিছু লিখবে জীবনে, সারা জীবন, সারাটা জীবন সে চেষ্টা করবে নীল কালার দিয়ে লিখতে। কোন কালার? নীল কালার। কোম্পানির যে কলম আছে বিক্রি বেড়ে যাবে যে নীল কালার। আচ্ছা, কি কারণে? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা কারণটা কি। আমাদের ব্রেইনের মধ্যে রঙের প্রতি পছন্দ অপছন্দের সেন্টার আছে। আমাদের যে ব্রেইনটা আছে সে পছন্দ করে নীল রঙকে। কোন রঙকে? নীল রং। তাহলে আমি যখন একটা পড়া লিখবো তখন কোন কালার দিয়ে লিখবো? নীল কালার দিয়ে। নীল কালার দিয়ে যদি লিখি পড়াটা কি সহজে ব্রেইনে রিজার্ভ হবে না হারায় যাবে? হ্যাঁ, সহজে রিজার্ভ হবে। রিজার্ভ যত সহজে হবে তত পড়াটা আমি শর্ট টার্ম থেকে লং টার্মে রাখতে পারবো। পড়া অসাধারণভাবে হচ্ছে মুখস্থ হতে থাকবে। আমাদের ব্রেইনটা, এই যে ব্রেইনের মধ্যে একটা কিন্তু ব্রেক আছে, ব্রেক। আমরা যেমন গাড়ি চালাই, গাড়ির মধ্যে ব্রেক আছে না? ব্রেইনের মধ্যে ব্রেক আছে এবং এই ব্রেইনের ব্রেকের একটা স্পেশাল নাম আছে। নামটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। কি নাম? আচ্ছা, একটু নামটা বোধহয় কঠিন হয়ে গেল, সহজ করে বলি। প্রিফ্রন্টাল, আচ্ছা সহজ করে বলি, ফ্রন্টাল কর্টেক্স। কি নাম? একটু কঠিন হয়ে গেছে ছোটো বাচ্চাদের জন্য। তার মানে সামনের দিকে একটা, ধরা যাক যে একটা বক্স আছে, সেটা হচ্ছে মাথার ব্রেইনের ব্রেক। বেশিরভাগ জন যে দেখা যায় ছোট্ট বাচ্চারা যে আছে তাদের ব্রেইনের যে ব্রেকটা সেটা নষ্ট হয়ে গেছে। যে ভাই এটা কি বলেন? হ্যাঁ, ব্রেইনের যে ব্রেকটা আছে এটা যে নষ্ট হইলো, এটার কারণটা কি সেটা আমরা আবিষ্কার করব। এবং এখানে একটা কথা বলে রাখি, আমি যত জায়গায় বক্তব্য দিতে গিয়েছি আজকে আমার ভালো লাগতেছে এই কারণে যে এমন একটা প্রতিষ্ঠানে আসছি যে প্রতিষ্ঠানের বাবা যেই রকম সফল, সন্তান ওনার সাফল্যকে ছাড়াই যাবে। কিছুদিন আগে একটা কাগজ পেয়েছিলাম, আমাদের ডক্টর নাবিল একাডেমিতে আসছে, আমাকে দিল যে স্যার এই কাগজটা একটু দেখেন তো। সেই কাগজের মধ্যে লেখা, বাচ্চা বলতেছে যে আমি যদি এরপরে কোনো দিন পৃথিবীতে আসি তাহলে আমার ইচ্ছা যে আমি মোবাইল হব
বাচ্চা বলতেছে, ছোট্ট হয়তো 12-13 বছরের বাচ্চা। কি কারণে? কারণ মা বাবা যখনই তার আশেপাশে বাসায় থাকে, মোবাইল নিয়ে বাপ মা বসে গেছে, বাচ্চার কথা শুনে না। এবং এটা বেশিরভাগ লোকজনের এই প্রবলেম, সন্তানের দিকে ফোকাস নাই, মোবাইল নিয়ে বসে আছে, গল্প গুজব করতেছে, কিন্তু মোবাইলের প্রতি তার ফোকাস, বাচ্চার প্রতি ফোকাস নেই। এবং এইটা হচ্ছে বাচ্চার ব্রেইনের যে ব্রেক, এইটা নষ্ট হওয়ার নাম্বার 1 কারণ। তাহলে আপনার ব্রেইন, আপনার বাচ্চার যে ব্রেইন, সেটা যদি আপনি নষ্ট করতে না চান, তাহলে আপনার মোবাইল হাতে দিবেন নাকি মনোযোগ দিয়ে তার সাথে কথা বলবেন? কোনটা করবেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে, এটা নাম্বার 1। মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে। এইটা যদি আপনি করেন, আপনার বাচ্চার যে ব্রেইন আছে, সেই ব্রেইনের যে ব্রেক, সেটা ঠিক হইল, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি দেখবেন বেশিরভাগ আব্বা আম্মা এখন সবচেয়ে বেশি সমস্যা যেটা বলে যে আমি খুব টেনশনের মধ্যে আছি, স্ট্রেসের মধ্যে আছি। আপনি শুনলে অবাক হবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম 3 মাস, ফার্স্ট 3টা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই 3 মাস বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখছে যে ওই সময় মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, প্রথম 3 মাস মা মোবাইলের সাথে কতটা কানেক্টেড, এবং সেইটার কারণে তার শরীরে যে রেডিয়েশন আসে, সেইটার কারণে সন্তানের মধ্যে রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব যায়। অনেক মা, বাচ্চা আসছে, সারাদিন কোনো কাজ কাম নাই, মোবাইল একের পর এক স্ক্রোলিং করতেছে, একের পর এক মোবাইল চালাচ্ছে, এবং মোবাইলের মধ্যে শিক্ষণীয় জিনিস দেখলে ওইরকম ক্ষতি নাই, কিন্তু বেশিরভাগ দেখবেন তো কোন জিনিসগুলো মোবাইলের মধ্যে মানুষ বেশি অ্যাডিক্টেড হচ্ছে, আন্দাজে গেম খেলতেছে, গল্প আড্ডাবাজি করতেছে। অথচ ওই মা যদি ওই সময়টা হচ্ছে কোরআন পড়তো, হাদিস পড়তো, বাড়ির হচ্ছে যে আত্মীয় স্বজন যাদের সাথে তার সম্পর্ক স্বাভাবিকভাবে ভালো রাখার কথা, সেইটা যদি রাখতো, অটোমেটিক মায়ের শরীর ভালো থাকতো, সন্তানের ডেভেলপমেন্টটা সুন্দর হইতো। তা আমাদের মায়েরা যখন গর্ভে বাচ্চা আনছে, প্রথম 3 মাস যেমন সন্তানের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি করে বাচ্চা যখন পৃথিবীতে আসলো, প্রথম 3 বছর খুব ইম্পর্টেন্ট। আমি ওনার একটা প্যারেন্টিংয়ের মাস্টার ক্লাস সম্ভবত একটা দেখছিলাম, উনি ওখানে বলছে যে প্রথম ওনার যখন বাচ্চা আসলো, সম্ভবত ওনাদের টুইন নাকি এরকম, ঠিকই শুনছি তাহলে, তা বললো যে 2টা বাচ্চাকে নিয়ে বাসা করছে, কিন্তু ওইখানেও যেতে পারছি না, টাকা এমনিতেই দিতে হইলো। দেখা গেল যে নানা নানিরা অনেক সাপোর্ট দিয়েছে, তা বাচ্চাই একটাকে ধরে রাখি, আরেকটা ঘুমায়, আরেকটা উঠে যায়, এই রুম থেকে ওই রুমে দৌড়াদৌড়ি, এরকম ব্যাপার। তা বাচ্চার সাথে মায়ের কানেকশন, বাবার কানেকশন প্রথম 3 বছর খুব ইম্পর্টেন্ট। তবে এখানে মাথায় রাখতে হবে, মায়ের সাথে কিন্তু 1 নাম্বার। আমরা বলি না মাদার টাং, ফাদার টাং তো বলি না, মাতৃভাষার ইংলিশ কি বলি, মাদার টাং না ফাদার টাং? হ্যাঁ, মাদার টাং। তার মানে মায়ের সাথে সম্পর্কটা আত্মিক, এবং মায়ের কাছ থেকে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে বেশি যাবে, বাবার কাছ থেকেও আসবে, তবে মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি যাবে। এই জন্য বাচ্চার প্রথম 3 বছর তার সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে, এবং তখন দেখা যাবে যে বাচ্চার যে ব্রেইনের যে ডেভেলপমেন্টটা, সেটা অসাধারণ হবে। যে জায়গায় আমি ছিলাম, ব্রেইন একটা ব্রেক আছে, তাইলে এই ব্রেকটা নষ্ট হয় মন দিয়ে যদি মা বাবার সাথে সন্তানের ওই যে কথাবার্তাটা না হয়, তখন ব্রেইনটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় আরেকটা জিনিস আছে, যেটা শুনলে একটু অবাক হব। ব্রেইনের জন্য সবচেয়ে দরকার হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক যে আলো আছে, এটা সবচেয়ে দরকার। এটা একটু মন দিয়ে শুনতে হবে।